আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ রফিকুল ইসলাম এবং আমার সঙ্গে আছেন আমাদের শ্রদ্ধেয় আমি মুজাহিদুল ইসলাম হোসেন। হোসেন স্যার, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে দেখা আপনার সাথে আজকে। অনেকদিন পর বলতে স্পেশালি আপনার সাথে দেখা অনেকদিন পর। হ্যাঁ ঠিক তাই। তো দেখা হওয়ার ক্ষেত্র বিশেষেই আমরা দুজন লাইভে চলে আসলাম। আবার অনেকে ভাবতে পারে কি ব্যাপার, থাকে তো একসঙ্গে বিদ্যাবাড়িতে, আবার অনেকদিন পর দেখা কেন? অনেকদিন পরে আসা তো, এই জন্য আর কি অনেকদিন পরে দেখা। তো আজকে মূলত আমরা কথাবার্তা বলবো আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি। প্রাইমারি শিক্ষক নিয়োগ, তো প্রাইমারিতে এখন হট কেক। হ্যাঁ হট কেক হয়ে গেছে। আবার অনেকেই বলে যে এটা নাকি গরিবের বিসিএস, এরকমও বলে গরিবের বিসিএস, আসলে ঠিক BCS তাই। বলে। মানে ব্যাপারটা হচ্ছে যে কোনো সরকারি চাকরি তো এখন অনেকটা প্রতিযোগিতামূলক হ্যাঁ, বেশি। প্রতিযোগিতাপূর্ণ হয়ে তো গেছে। বিসিএসও অনেক বেশি প্রতিযোগিতা হয়, বাট বিসিএস অনেক বেশি প্রতিযোগিতা হলেও মূল প্রার্থীগুলো কিন্তু একটা আলাদা সাইড আছে। হ্যাঁ অবশ্যই। আমরা অনেকেই স্বপ্ন দেখি বিসিএস ক্যাডার হওয়ার, বিসিএস পরীক্ষা দিব, অনেকেই স্বপ্ন দেখলেও সব স্বপ্ন তো আসলে পূরণ হয় না। কিন্তু অবশ্যই। ওই স্বপ্নগুলোকে একটু কি করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়, ভেঙে চুরে আর নতুন করে সাজাতে নতুন করে হয়, সাজাতে কোনো হয়। একটা দিকে নিয়ে যেতে হয়। ঠিক এরকমই তাই। তো প্রাইমারি হচ্ছে অনেকের কাছেই এটা অনেক আলোকিত একটা স্বপ্ন নিয়ে চলে আসে। বিশেষ করে কিছুদিন আগেও যেরকম নিবন্ধনের গণবিজ্ঞপ্তি যে রেজাল্টটা দিয়েছে, এই রেজাল্টে যেরকম অনেক পরিবারের মুখে হাসি ফুটিয়েছে, ঠিক তেমনি এই প্রাইমারি যে সার্কুলারটা আসবে, এই সার্কুলারটা প্রাইমারি সার্কুলার আসলে এবং চূড়ান্ত নিয়োগ হওয়ার পরে নতুন করে আরও অনেক পরিবারের মুখে হাসি ফুটে মুখে হাসি আসবে অবশ্যই। এখন কথা হচ্ছে যে সার্কুলার তো চলেই আসবে, খুব বেশি দিন লাগবে না, হয়তো আমরা মনে করছি যে আগামী 7 থেকে 15 দিনের মধ্যে চলে আসবে। যদিও প্রাথমিক গণশিক্ষা গণশিক্ষা মানে মন্ত্রণালয় অধিদপ্তরের যে মহাপরিচালক বলেছে, উনি আগস্টের শেষ সপ্তাহের কথা বলেছেন। উনি বলেছেন। তো আমরা অলরেডি আগস্টের শেষ সপ্তাহে অবস্থান করছি। শেষ সপ্তাহে আছি। হ্যাঁ, তো এই মানে তার ভাষ্য মতে এই সপ্তাহে সার্কুলার আসার কথা। তো যদি সার্কুলার চলে আসে তো তাহলে চলে আসবে। তবে আমরাও মনে করছি যে এই সপ্তাহ যদি মিস করেও ফেলে, মানে আপনারা হচ্ছে আমি এই জন্য বললাম যে 7 থেকে 15 দিনের মধ্যে। হ্যাঁ 7 থেকে 15 দিন আশা করা যায় আর কি। হ্যাঁ, সো এখন কিন্তু প্রিপারেশন নেওয়ার পালা। অনেকেই মানে ধারণা করেছিলেন এরকম যে সার্কুলার আগে দিক, তারপর দেখে নিব কি হয়েছে, হ্যাঁ কি হবে না হবে তারপর দেখে নেব, এরকম একটা কথা থাকে সবারই। তো সার্কুলার প্রায় চলে এসেছে, কিন্তু এখনও যারা আমরা মানে নড়ে চড়ে বসি নাই, হ্যাঁ তো একটু নড়ে চড়ে বসতে হবে। কেননা চাকরির প্রস্তুতিটা নিতে হয় কিন্তু অনেক আগে থেকে। হঠাৎ করে সার্কুলার আসবে, অনেকেই প্রিপারেশান নেওয়া শুরু করবে, বা অনেকে আবার সার্কুলার আবেদন করার পরে স্যার পরীক্ষা কবে, তারপর দেখা যাক। হ্যাঁ, পরীক্ষার ডেট দিলে দেখে নিব, এরপরে দেখে নিব। এই করতে করতে দেখা যায় এমন একটা সময় আমরা আছি এখন যে 47 বিসিএস 49, হ্যাঁ এরপর হলো প্রাইমারি যদি আসে, নিবন্ধন আসে, সবগুলো একই সাথে হওয়ার কারণে তখন সিদ্ধান্ত নিতে তবে হবে। একটা কথা কি মনে রাখা উচিত যে আসলে আমরা ওই বিসিএস বলেন, নিবন্ধন বলেন বা প্রাইমারি বলেন, প্রিপারেশন কিন্তু একটাই। আপনি মানুষ যেরকম একটা, আপনার প্রিপারেশনও কিন্তু একটাই হবে, দুইটা প্রিপারেশন কখনো হবে না। হ্যাঁ একটু ভ্যারিয়েশন থাকে, বাট যে কোনো প্রিপারেশনে যান না কেন আপনার 80% প্রিপারেশন একটা কমন একটা মিল থাকে অবশ্যই। প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, প্রিলিমিনারি যে ব্যাপারটা আছে প্রায় কাছাকাছি, কিন্তু লিখিত আছে নিবন্ধনে, ওটা কিন্তু ভিন্ন, ওটা ভিন্ন কথা। বিসিএসটাকে যদি নেন, আপনি যে বিসিএস এ 200 নম্বরের পরীক্ষাটা হয় জেনারেল যেটা 49, তো স্পেশাল ওটা বাদ, জেনারেল যে বিসিএস দেখেন আপনি কিন্তু ওই বিসিএস এর যে টপিকসগুলো আছে তারই মানে শতভাগ টপিকস প্রাইমারিতে আছে। হ্যাঁ প্রাইমারিতে আছে, হ্যাঁ কম আছে প্রাইমারিতে, একটু হয়তো কম পড়তে হয় এই আর কি বিষয়টা। কিন্তু মূল যে প্রস্তুতি ওটা যদি আপনি নিতে পারেন তাহলে কিন্তু আপনি খুব ভালো করবেন। ওকে, থ্যাংক ইউ। কমেন্ট করেছেন মোহাম্মদ রুবেল হোসেন শান্তম স্যার, যোগ্যতা নিয়ে কথা বলেছেন। হ্যাঁ, যোগ্যতা নিয়ে একটু মাঝে মাঝে একটু ঝামেলা হচ্ছে যোগ্যতা নিয়ে, ঝামেলা হয়। তো গত বছর পর্যন্ত যে যোগ্যতা ছিল সেটা শুধু বলে দিচ্ছি, আপনারা যারা 3 বছর মেয়াদী ডিগ্রি কমপ্লিট করেছেন, 3 বছর মেয়াদী ডিগ্রি, এখন সেটা মানে এমন না যে ডিপ্লোমা ডিগ্রি, আবার না ইন্টারমিডিয়েট করার পরে হ্যাঁ এইচএসসি কমপ্লিট করার পরে 3 বছর মেয়াদী ডিগ্রি করলে আপনি আবেদন করতে পারবেন। এখন যদি বলেন স্যার আমাদের 4 বছরে অনার্স, আর এরপরে তো 4 বছর আরও বেশি হয়ে গেছে, সমস্যা নাই, 4 বছর অনার্সও করতে পারবেন। তো 3 বছরের ডিগ্রি আবেদন মানে ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন। এটা গত বছর ছিল, এখন এই বছর নতুন করে যদি কোনো কিছু দেয় অবশ্যই সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিব এবং আপনারা নিজেরাই জানতে পারবেন বর্তমান অনলাইনের বদৌলতে। অনলাইন
তো যাই হোক, অনেকেই কমেন্ট করছেন, কেমন আছেন সবাই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কে কোথা থেকে যুক্ত হচ্ছেন সেটিও আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমি আর রোশন স্যার আজকে বিষয়ে কথা বলবো, বাংলা এবং গণিত নিয়ে কথা বলবো মূলত। তো বাংলা দেখা যাচ্ছে প্রায় 20টা প্রশ্ন থাকে প্রাইমারিতে। হ্যাঁ, প্রাইমারিতে প্রায় 20টা থাকে। তো ম্যাথও ক্ষেত্র হিসেবে 20টা থাকে, একটু কম থাকে, মানে একটু কম কেন, ওই যে 75-এ হচ্ছে গত বছর থেকে পরীক্ষা, এটার কারণে হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে যে 15টাও থাকতে পারে, 18টাও থাকতে পারে, একটু ভেরিয়েশন করবে, বা এবারে একটু দেখা যাচ্ছে একটু বাড়াতেও পারে, বেশি হইতে পারে। এই হচ্ছে বিষয়। সো এই বাংলা আর গণিত আর জিকের মধ্যে এই কন্ট্রোভার্সিটা হচ্ছে। হ্যাঁ, গণিত এবং জিকে এই দুটো। তো দেখা যাচ্ছে গণিত যদি একটু দুটো কম আসে, জিকে দুটো বেশি আসছে, দুটো বেশি আসবে, এই আর কি। হ্যাঁ, আদার্স কিছুই না। ওকে, অনেকেই কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সবাইকে। লিলি চৈত্র কমেন্ট করেছেন, সুজিত দাস কমেন্ট করেছেন, মেহেরিন রহমান, অনেকে অনেক কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সবাইকে। ওকে, মুরসাইদ আমাদের নাটোর থেকে জয়েন করেছেন। ওকে, দেখ নাটোরের অডিয়েন্স খুব কম দেখতে পাই আমি, কম দেখা যায়। যাই হোক, ওশান স্যার, আমাদের এই প্রাইমারি নিয়ে আমাদের তো বেশ কিছু প্ল্যান রয়েছে। এই প্ল্যানের মধ্যে অন্যতম একটা প্ল্যান বলি, আপনাদের কাছে শেয়ার করি। একটা কথা আছে যে আপনি এ পর্যন্ত অনেকে এখানে আছেন যারা স্কুল পর্যায়ে প্রতিনিয়তই, মানে প্রত্যেকটা ক্লাসেই অনেক ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হয়েছে। হ্যাঁ, এরকম অনেকে আছে যে রোল 1, 2, 3 ছিল, বা 1 থেকে 10-এর মধ্যে ছিল, এরকম আছে, এরকম কিন্তু অনেকেই আছে। তো 1 থেকে 10-এর মধ্যে থাকা মানে তাকে আমরা কি বলি, ভালো স্টুডেন্ট বলে থাকি। ভালো স্টুডেন্ট। তো শুধু প্রাইমারিতে না, হাই স্কুলে এরকম হয়ে থাকে প্রত্যেকটা ক্লাস, এবং প্রত্যেকটা পরীক্ষাতেই দেখা যাচ্ছে যে এসএসসি, এইচএসসি দেখবেন যে জিপিএ 5 অথবা মানে 4 পয়েন্টের উপরে পেয়ে থাকে। তো 4 পয়েন্ট পেলে যে তাকে খারাপ বলি তা তো না, 4 পয়েন্ট যে পায় সেও ভালো শিক্ষার্থীর মধ্যে, মেধাবী শিক্ষার্থীর মধ্যে সে পড়ে যায়। এবং যারা অনার্স বা ডিগ্রিতে 3.00 বা ফার্স্ট ক্লাস পেয়ে থাকে তাদেরকেও কি বলে থাকি আমরা, ভালোই বলে থাকি, ভালো শিক্ষার্থী বলে থাকি। তো ভালো শিক্ষার্থীর অভাব কিন্তু নাই। হ্যাঁ, আপনারা অনেকেই ভালো শিক্ষার্থী, কিন্তু কথা হচ্ছে এই যে ভালো শিক্ষার্থীর একটা তকমা আপনার কাছে যদি লেগে থাকে, কিন্তু যদি একটা ভালো জব না হয়, আপনার ভ্যালু কিন্তু থাকবে না। ভ্যালু মানে আমি যদি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে যদি পড়াশোনা করি, কিন্তু আমার নামের পিছনে কোনো চাকরি, কোনো টাইটেল নাই, আমি ভ্যালুলেস। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটাই হলো আমাদের সমাজের বাস্তবতা। সো আসলে যদিও একটা জবই আপনাকে সবকিছু দিয়ে দিবে না, কিন্তু যারা জবের প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য বলছি, অনেকে আছে বিজনেস করবে, অনেকে দেশের বাইরে চলে যাবে, তার ব্যাপারটা আলাদা। যেহেতু আমাদেরকে এই মুহূর্তে যারা দেখছেন, আমি অনায়াসেই বলতে পারি যে আপনাদের সবার টার্গেট জব কেন্দ্রিক। সো জব কেন্দ্রিক টার্গেটে এই প্রাইমারিতে জব নিশ্চিত করতে হবে, এরকম মানে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস রেখে কিন্তু এগিয়ে চলতে হবে। আর তার জন্যই বিদ্যাবাড়ি কিন্তু আমাদের এই প্রাইমারি মানে এই সেশনে চালু করেছে প্রাইমারি যে নতুন ব্যাচটা, সেটি হচ্ছে আমাদের প্রাইমারি অ্যাডভান্স ডায়মন্ড লাইভ ব্যাচ 4। ডায়মন্ড লাইভ ব্যাচের প্রায় 3টা কোর্স অলরেডি মানে লঞ্চ হয়েছে এবং চলছে আর কি, ক্লাস রানিং হয়েছে। আর 4 নাম্বার যে ব্যাচটা, এটাতে এখনো ক্লাস শুরু হয় নাই, এটা নতুন করে ভর্তি চলছে। এই ডায়মন্ড লাইভ ব্যাচ 4-এ আপনাদের কোর্স ফি একদম সম্পূর্ণ, হ্যাঁ, 55% ডিসকাউন্টে, 55% ডিসকাউন্টে 2475 টাকায় ভর্তি হতে পারবেন। এই 2475 কেমন একটা বেমানান না? 2475 আমি লাস্ট 3000 টাকা দেখছিলাম, মানে আসলে কিন্তু অনেক ছাড় দিচ্ছে, সিরিয়াসলি আমি মানে অনেকদিন পরে দেখলাম, তো এই জন্য বলছি। তো এটা হচ্ছে 3000 টাকা ডিসকাউন্ট ছিল আগে, এখন কিন্তু কমিয়ে দিয়েছে, আরও দিয়ে 2475 টাকায় ভর্তি চলছে। হ্যাঁ, তো যারা এখনও ভর্তি হন নাই বা ভর্তি হতে চান, ভর্তি হয়ে নেবেন। একটা কথা মনে রাখবেন, বলে দিয়ে এটা যদি বলা ঠিক নয়, সার্কুলার দিলে কিন্তু এটা বেড়ে যাবে, কিন্তু মানে যখন চাহিদা বাড়ে তখন কিন্তু দাম বেড়ে যায়, বলা কিন্তু আবার ঠিক হলো না। হ্যাঁ, এটা নেগেটিভ ইমপ্যাক্ট, তখন যোগান কমে যায়, চাহিদা বাড়লে যোগান কমে, দাম বেড়ে যায়। আপনি কি বাংলা টিচার নাকি আপনি ইকোনমিক্সের টিচার? এটা তো জানতেই হবে। তো ফ্যাক্ট হচ্ছে, এটা বলে দিলাম কিন্তু আগে, কারণ সার্কুলার হওয়ার সঙ্গে সঙ্গে এই কোর্স ফিটা থাকবে না, এটা হাই হয়ে যাবে, তো যাই হোক, আমরা অল্প সময় তো কিছু প্রাইমারি কিছু প্রশ্ন প্যাটার্নটা নিয়ে আলোচনা করি স্যার। হ্যাঁ, প্যাটার্ন নিয়ে যদি প্যাটার্নের ক্ষেত্রে বাংলার যে মানে কয়টা প্রশ্ন নেওয়া হয়েছে, ফার্স্ট একদম ডিরেক্টলি মুখস্থ করার মতো একটা কোশ্চেন দেখেন। আমরা অনেকে বলে থাকি যে বাংলা সাহিত্য থেকে কম প্রশ্ন হয়, হ্যাঁ ঠিক, কম প্রশ্ন হয়, সাহিত্য থেকে কম প্রশ্ন হলেও এটা কি মানে অনেকটা ওই প্রাচীন যুগের বা মধ্যযুগের যে একটা পর্ব, সেই পর্ব থেকে প্রশ্নটা কিন্তু আসে, মানে সাহিত্যেরই একটা অংশ, এটাই। এখানে দেখেন প্রথম যে একটা প্রশ্ন আছে এখানে, যে বাংলা মুদ্রাক্ষরের জনক কাকে বলা হয়? 4টা নাম আছে, রজনীকান্ত, চার্লস উইলকিন্স, ঈশ্বরচন্দ্র, ফোর্ট উইলিয়াম কলেজ।
অশান স্যার একটা ছোট একটা প্রশ্ন আছে, বলেন। মুদ্রাক্ষর বলতে কি বুঝি? আচ্ছা, মুদ্রাক্ষর বলতে বোঝায় যেটাকে সহজে যদি আমি বুঝাইতে চাই সেটা হচ্ছে ছাপাখানা, সহজ ভাষায় ছাপাখানা। ছাপাখানা অথবা মুদ্রাক্ষর, যেটা আমরা এখন আধুনিক ভাষায় বলতে পারি যে ছাপাখানা, যেখান থেকে ছাপানো হয়, প্রেস আমরা যেটাকে বলে থাকি। এই অর্থে আমরা বুঝলেই সহজে বুঝতে পারি ছাপাখানা। হ্যাঁ, ছাপাখানা অর্থাৎ যেখানে কি করা হতো, কোনো লেখাকে মানে যান্ত্রিক প্রযুক্তির মাধ্যমে ছাপানো হইতো, এটা হচ্ছে সাধারণত মুদ্রাক্ষর। তো মুদ্রাক্ষর সম্পর্কে অনেক ব্যাপক বিতর্ক আছে, অনেকেই বলেছেন যে 14 শতকের দিকে বা 15 শতকের দিকে স্থাপন করা হয়েছে। তবে এখানে বুঝতে হবে যে বাংলা মুদ্রাক্ষরের জনকটা কে আর কি। তো আমরা জানি যে শ্রীরামপুর মিশন যখন ছিল, খ্রিস্টান মিশনারি তারা যখন শ্রীরামপুর মিশনটা প্রতিষ্ঠা করলো, এই শ্রীরামপুর মিশনের কাজ ছিল হচ্ছে যে খ্রিস্ট ধর্ম প্রচার করা। তখন কি করলো, এই খ্রিস্ট ধর্ম প্রচার করতে গিয়ে মানুষকে বাংলা বোঝানোর জন্য তাদের বাংলা লেখার প্রয়োজন হইল। তখনই একজন ধর্মযাজক ছিলেন চার্লস উইলকিন্স, তিনি ধর্মযাজক ছিলেন, পাশাপাশি একজন ছাপাখানা বিশারদও ছিলেন। তিনি তখন সিদ্ধান্ত নিলেন যে এখানে কি করা হোক, শ্রীরামপুর মিশনের মধ্যে একটা ছাপাখানা স্থাপন করা হোক 1778 সালে। তখন তিনি এই ছাপাখানাটা স্থাপন করলেন এবং এই ছাপাখানায় বাংলা লেখার জন্য আমাদের যে অক্ষরগুলো দরকার, এই অক্ষরগুলো খোদাই করার জন্য পঞ্চানন কর্মকারকে দায়িত্ব দিয়েছিলেন। এই জন্যই মুদ্রাক্ষরের জনক বলা হয় পঞ্চানন কর্মকারকে। আর মূলত ছাপাখানাটা স্থাপন করেছিলেন চার্লস উইলকিন্স, ইনি করেছিলেন। এখানে একটা বিষয় কি, এই যে আপনি কয়েকটা কথা বলছেন, ফোর্ট উইলিয়ামের কথা বলেছেন, শ্রীরামপুর মিশনের কথা বলেছি। এই যে ফোর্ট উইলিয়াম কলেজ মানে 1800 শতকে, একদম 1800 শতক বলা যাবে না, মানে 1800 সাল, 1800 সালে, এটা হচ্ছে 1900, এটা 1800 সাল মানে কি 1800 শতকে একদম শেষ সাল। হ্যাঁ, 18 শতকের শেষে, একদম 18 শতকের মানে শেষের দিকে, মানে 19 শতকের গোড়ায়, হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে এই ফোর্ট উইলিয়াম কলেজ যখন মানে তারা তৈরি করলো, ওখান থেকে কিন্তু বাংলা সাহিত্যের আধুনিক যুগটা শুরু হয়ে গেছে। এটা সুন্দর করে পড়লে মনে হয় আসলে বারবার আর পড়া লাগে না, একটা কনসেপ্ট ক্লিয়ার রাখলে আপনার মানে প্রাইমারির জন্য বারবার আর পড়তে হবে না। ওকে, তানজিনা বৃষ্টি কমেন্ট করেছেন, এই কোর্সে ভর্তি হলে কি লেকচার শিট দিবেন? অবশ্যই, আমাদের যে কোনো মানে প্রাইমারির এই কোর্সগুলোতে লেকচার শিটের পিডিএফ আপনারা অবশ্যই ফ্রি পেয়ে যাবেন। হার্ড কপিটা আপনাকে আলাদা করে নিতে হবে। যদি আপনি হার্ড কপি বলেন যে স্যার আমার ওই মোবাইলে পড়ে হয় না, ল্যাপটপে পড়ে হয় না, আমার হার্ড কপি আমি দাগিয়ে পড়তে চাই, হ্যাঁ, আঁকি বুকি করতে চাই, তাহলে আপনাকে হার্ড কপিটা কিনে নিতে হবে আলাদাভাবে। বাট পিডিএফ ফাইলটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। ওকে, নেক্সট, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, হ্যাঁ, যার কারণে রাখা হয়েছে এটা। নেক্সট একটা প্রশ্ন দেখি, গণিতের একটা প্রশ্ন আসছে, এটা আশা করি আপনারা পারবেন। বলেন দেখি। নাবিলা জামান লিখেছেন, স্যার বিএসসি ইঞ্জিনিয়ারিং করে কি আবেদন করা যায়? আপনি কেন আবেদন করবেন প্রাইমারিতে? ভাই বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ছেন কষ্ট কইরা, এই প্রাইমারি জবে কেন আবেদন করবেন? আপনি আবেদন করবেন কেন, এটা আগে প্রশ্ন। এটাই হলো সবথেকে বড় প্রশ্ন, কারণ আপনি যে পদটা দখল করেছেন বিএসসি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, অনেকেই তো চান্স পায়নি, তো সে হয়তো ওই জায়গাটাতে গিয়ে ভালো কিছু করতে পারতো। আপনি কেন প্রাইমারিতে ট্রাই করবেন বলেন? অবশ্যই করতে পারবেন, সমস্যা নাই, কিন্তু মানে আমি আপনাকে উল্টা প্রশ্ন করলাম, তোমার মন খারাপ করিয়েন না, স্যার এরকম ভাবে বলছে কেন। যাই হোক, দেখেন সবাই একটু খেয়াল করে দেখেন, একটা ক্ষেত্রে দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার ও উচ্চতা 0 হলে ক্ষেত্রটি কি হবে? মানে অনেকের কাছে এটাকে খুবই সহজ মনে হতে পারে, বাট প্রশ্নটা খুবই ক্রিটিক্যাল। 0 থেকে শুরু করে প্রাইমারি চাকরির প্রস্তুতি নেওয়া সম্ভব? অবশ্যই সম্ভব, গ্যারান্টি সহকারে সম্ভব, যদি আপনি লেগে থাকেন। মাস্ট বি। স্যার প্রাইমারি কোর্স করলে কি এনটিআরসিএ করা লাগবে? এনটিআরসিএ এর জন্য কিন্তু আলাদা কোর্স, মানে প্রিলিমিনারি যদি প্রাইমারিটা করেন মোটামুটি এনটিআরসিএটা কভার হয়ে যায় মোটামুটি। লিখিতর জন্য তো আপনাকে আলাদা করে রাখতেই হবে। নির্ঝরে স্বপ্নভঙ্গ লিখেছেন, স্যার আপনারা কি আমার প্রশ্ন দেখছেন না? আপনার এই কমেন্টটা দেখলাম, আমি বলে দিলাম। এখন কোন প্রশ্ন করেছেন হয়তো অনেকের কমেন্টের ভিড়ে হারিয়ে গিয়েছে সেটা। আচ্ছা দেখেন, খেয়াল করি, আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে আপনারা অ্যান্সার দেন সবাই, বাট উত্তর দেওয়ার পূর্বে একটা কনসেপ্ট আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, মানে এই যে এটা হচ্ছে একটা কি রেখা, এই রেখার একটা অংশ নিলাম, এটাকে বলা হচ্ছে রেখাংশ। তো রেখাংশের কি আছে? শুধু আর দৈর্ঘ্য আছে, এটা কোনো প্রস্থ নাই, এটা কোনো উচ্চতাও থাকে না। তো মনে রাখবেন, যার শুধুমাত্র দৈর্ঘ্য আছে, শুধু দৈর্ঘ্য আছে আর কিচ্ছু নাই, শুধু দৈর্ঘ্য আছে, সেটা হচ্ছে একমাত্রিক। এখন যার দৈর্ঘ্য আছে আবার প্রস্থও আছে,
তাহলে এটা বোঝাই যাচ্ছে যে দুইটা মাত্রা আছে এখানে। দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। প্রস্থ আছে। তো যে আয়তাকার ক্ষেত্র মানে ত্রিভুজ, চতুর্ভুজ, শুধু আয়তাকার ক্ষেত্র না। হ্যাঁ, এখন ত্রিভুজ বলেন স্যার, ত্রিভুজ তো আয়তাকার ক্ষেত্র না। ত্রিভুজের ক্ষেত্রফল আছে না, বলেন ক্ষেত্রফল বলি তো। ত্রিভুজের ক্ষেত্রফল কি বলি? হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা বর্গ একক। বর্গ একক বলে থাকি। তো বর্গ মানে কি বোঝায় হোসেন স্যার? বর্গ মানে মনে করেন যে এ একটা চলক যদি হয়, চলক হয়ে থাকে। এর উপরে স্কয়ার দিলাম, এটা কি হইলো? বর্গ এর হয়ে বর্গ গেল। হয়েছে বর্গ কিনা? হয়ে গেছে। তা বর্গ মানে কয়টা? দুইটা। দুইটা। তার মানে আর দুইটা মাত্রা আছে, বুঝছেন? দুইটা এই জন্য বর্গ একটা বলে থাকি আমরা। যে কোনো যে ভূমির ক্ষেত্রফল বের করছি, এত বর্গ একক। মিটার, এত বর্গ সেন্টিমিটার, এত বর্গ গজ। বর্গ বলা হচ্ছে কেন? মাত্রা আছে দুইটা। মাত্রা দুইটা। তাহলে ঘন বললে কয়টা মাত্রা থাকবে? তো ঘন বললেও আমরা বুঝি যে স্যার এই যে এ কিউব থাকবে, A কিউব। তো ঘনতে মাত্রা থাকবে কয়টা? তিনটা থাকবে। এটা মাথায় রাখতে হবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ থাকলে এটাকে বলা হচ্ছে দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক, জি। আর যদি দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে আর উচ্চতা এবং থাকে। উচ্চতাও থাকে, উচ্চতা থাকে, তাহলে হবে ত্রিমাত্রিক। এখন এখানে দেখেন দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতাও আছে। উচ্চতা কি বলেছে? শূন্য। উচ্চতা 0। এখন যদি 0 উচ্চতা হয় তাহলে উচ্চতা কি থাকলো বলেন? থাকা না থাকা একই। উচ্চতা কি থাকলো? এটা কিন্তু আপনি যখন বেশি ডিটেলস দেখবেন তখন কিন্তু ঝামেলা আছে। আপনাকে একটা ক্ষেত্রে বলছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 0, তাহলে উচ্চতা নাই। খেয়াল করুন, উচ্চতা কিন্তু নাই। তাহলে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, মানে অবশ্যই এটা কি হবে? দ্বিমাত্রিক হবে। দ্বিমাত্রিক। কিন্তু সেম প্রশ্নটাই একটু যদি ঘুরিয়ে বলতে, একটু ঘুরিয়ে আমি ঘুরিয়ে দিই, দেখেন মানে এটা উত্তর তো দ্বিমাত্রিক হয়ে গেল। হ্যাঁ, কিন্তু একটা ক্ষেত্রে দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতা 0 হলে তার আয়তন দেখেন, বলো তার আয়তন কি হবে? আয়তনটা কি হবে? এটাই প্রশ্ন হচ্ছে এটা। 0 হলে ক্ষেত্রটি কি হবে বলেছো এইখানে, কিন্তু এইখানে আমি বললাম আয়তনটা কি হবে। এবার অ্যান্সারটা করেন দেখি সবাই, কি হতে পারে? আয়তনটা কি হবে? মানে আমি ওই প্রথমে বলছি, প্রশ্নটা কিন্তু খুবই ক্রিটিক্যাল। হ্যাঁ, মানে আমাদের থিমটা বুঝতে হবে। থিমটা বুঝে যখন আমরা করতে যাব তখন আমাদের কাছে এটা ইজি লাগবে। গণিত বিশ্লেষণে অনার্স পরীক্ষা শেষ, সার্কুলারে তাদের কি আবেদনের সুযোগ দিবে? যদি প্রাইমারিতে ওই অ্যাপিয়ার্ড আবেদন নেয় না, অ্যাপিয়ার তো প্রাইমারিতে গ্রহণযোগ্য। এটা গ্রহণযোগ্য না, BCSE শুধু বিসিএসসি হয়ে থাকে। সো যদি আপনার রেজাল্টটা হয়ে যায় তাহলে আবেদন করতে পারবেন, তাছাড়া আবেদন করতে পারবেন না। এবার কিন্তু আয়তন 0 না, আয়তন কি হবে, আয়তন কত, এটা কিন্তু বলে না। এই তো অপশন এগুলাই, অপশন এগুলাই। হ্যাঁ, আয়তন কত সেটা বলে নাই, অপশনে অ্যান্সার দেন। মানে এটা কি দ্বিমাত্রিক হবে, ত্রিমাত্রিক কোনোটি নয়, নাকি একমাত্রিক হবে, কোনটা হবে, এটা হচ্ছে অ্যান্সার। আয়তন কত ওটা নির্ণয় করতে বলে নাই, বলেছে এইখান থেকে। হ্যাঁ, এটা কত মাত্রিক হবে। এল চলে গেল, ত্রিমাত্রিক 0 হবে, 0 তো অ্যান্সার নাই। এই কমেন্টে মানে অ্যান্সারে যে ক খ গ ঘ এগুলোই অপশন, এখানে এখান থেকে অপশন অ্যান্সার হচ্ছে করেন। এগুলোই, অপশন এগুলোই। এবার ঝামেলা পড়ে গেছে সবাই। সেইবার কি হবে? এই জন্য এই বেসিক থেকে শেখাটাই ভালো। হ্যাঁ। মানে বেসিক থেকে, যাতে বুঝছেন? ঝামেলা না হয়। আমাদের এই জন্য শুধু ওই প্রশ্নটা ওই আমাদের 24 সালে আসছে। হ্যাঁ, দ্বিতীয় ধাপে। এখন এই প্রশ্নটা যদি আসতো তাহলে কি হইতো? এখন আমরা অনেক সময় নতুন প্রশ্ন পড়াই, নতুন কোনো একটা পরীক্ষায় প্রশ্নটা এসেছে তখন পড়াচ্ছি, বাট নতুন প্রশ্ন আপনাকে জানতে হবে না, নতুন প্রশ্ন যদি আসে পারতে হবে না। এবার কি হবে? আয়তন কত মাত্রিক? এবার অনেকটা কনফিউশন হয়ে গেছেন না? কনফিউশনটা হয়েছে স্যার এটা কি 0 মাত্রিক বলবো কিনা প্রথমত। হ্যাঁ, 0 মাত্রিক বলবো কিনা, যেহেতু 0 মাত্রিক আয়তন বের করতে গেলে 0 আসতে পারে। 0 আসতেছে। আরেকটা হচ্ছে স্যার আয়তন তো ত্রিমাত্রিক হয়ে থাকে, ত্রিমাত্রিক। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। উচ্চতা। সেক্ষেত্রে ত্রিমাত্রিক বলবো কিনা, এরকম কিন্তু অনেকে কনফিউশন হয়েছেন। হ্যাঁ, বা হচ্ছেন। তো কনফিউশনটা ক্লিয়ার করি। আয়তনটা 0 আসে, খেয়াল করবেন, আয়তনটা কি আসে? 0 আসবে অবশ্যই। যদি প্রশ্ন আসতো আয়তন কত, খেয়াল করেন, আয়তন কত, আয়তন কত বললে আয়তন কিন্তু 0 হবে। এখন যদি বলে স্যার মাত্রা কি 0 মাত্রিক না? মাত্রা ত্রিমাত্রিক। মাত্রা কিন্তু তিনটাই আছে, কারণ এখানে আয়তনটাকে তো গণ্য করা হচ্ছে। হ্যাঁ, আয়তনের ক্ষেত্রে এটা বুঝছেন? এটাকে গণ্য করা হচ্ছে। মাত্রা কিন্তু ত্রিমাত্রিক, কেন? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। এটা বুঝছেন? আয়তনটা কিন্তু 0 ঘন একক। ব্যাপারটা হচ্ছে এরকম। 0 ঘন একক। আমরা এখানে অনেকে কনফিউশন হয়ে কি অ্যান্সার করবো, এখানে কোনোটি নয় অ্যান্সার করবো। স্যার এখানে 0 তো নাই, যেহেতু 0 নাই, কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে। হ্যাঁ, তো আসলে আমরা খুব একটা আগাইতে পারছি না মনে হয়। হ্যাঁ, সময়টা একদম শেষ প্রান্তে। কি কন্টিনিউ করা যাবে নাকি শেষ করে দেব?
ওকে, যাই হোক আমরা আরেকটা আলোচনা করি। হ্যাঁ ওশান স্যার, আচ্ছা এটা আলোচনা করে শেষ করি। নেন আপনি এটা ক্লিয়ার করেন। আচ্ছা। হ্যাঁ। স্যার কত পিছু থেকে পড়াচ্ছেন স্যার? না স্যার, এটা কোনো পিছু থেকে পড়াচ্ছি না স্যার। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা দেখতে পারি, হ্যাঁ এটাই ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, এই যে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমার জ্বর লাগছে, এটি কোন ধরনের বাক্য? একটু উত্তর করেন দেখি কোন ধরনের বাক্য। আমার আসলে জ্বর লাগছে না, সিরিয়াসলি আমার লাগছে, জ্বর লাগছে আমার, ঠান্ডা ঠান্ডা কুল একটা বিষয় লাগছে। হ্যাঁ, আর বর্তমানে একটা ভাইরাস জ্বর যেটা প্রবণতা হয়েছে। তো এখানে দেখেন খুবই সহজ, সেটা হলো যে এটা কোন ধরনের বাক্য। তো একদম এক মিনিটের মধ্যে আপনাদেরকে বলে দিব। সেটা হচ্ছে, মনে রাখবেন এই দুইটা বাক্য মনে রাখবেন। যৌগিক বাক্য, যেটা আমি উল্টা দিক থেকে শুরু করি, যৌগিক বাক্য দেখবেন যৌগিক বাক্যের ভিতর দুইটা খণ্ড বাক্য থাকে। যৌগিক বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে যে দুইটা যে খণ্ড বাক্য থাকবে, এই খণ্ড বাক্যের মাঝখানে কি থাকতে পারে? কমা থাকতে পারে, সেমিকোলন থাকতে পারে। এগুলো থাকলে সেটা যৌগিক বাক্য হয়। এছাড়াও কি থাকতে পারে? এবং থাকতে পারে, ও থাকতে পারে, আর এ ধরনের যত ধরনের অব্যয় আছে যেগুলো কি করে? দুইটা বাক্যকে সংযোগ করে। এই চিহ্নগুলো যদি থাকে তাহলে কি হবে? যৌগিক বাক্য। আর জটিল বা মিশ্র বাক্যের ক্ষেত্রে শুধু মনে রাখবেন কি থাকবে? দুইটা খণ্ড বাক্য থাকবে, মাঝখানে কমা সেমিকোলন যা আছে এগুলো অবশ্যই থাকবে, কমা সেমিকোলন। পাশাপাশি প্রত্যেকটা খণ্ড বাক্যের শুরুতে কি থাকবে? এই যে শুরুতে একদম আপনাদের সাপেক্ষ থাকবে। যেমন দেখেন, যদি, তবে, তাই না, যেখানে, সেখানে, যেহেতু, সেহেতু, এই ধরনের সাপেক্ষগুলো থাকতে হবে। দুটাই খণ্ড বাক্য, মাঝখানে কমা সেমিকোলন থাকবে। এটা যৌগিক বাক্যের ক্ষেত্রে শুধু মাঝখানে কি কমা সেমিকোলন থাকলেও হবে, অথবা এবং ও আর এটা থাকলেই সেটা যৌগিক বাক্য। আর জটিল বাক্যের ক্ষেত্রে কমা সেমিকোলন থাকতেই পারে, অবশ্যই থাকবে, এবং দুইটা বাক্যের যে খণ্ড বাক্য আছে তার শুরুতে অবশ্যই সাপেক্ষ থাকতে হবে। আর এই দুইটা চিহ্ন যদি না থাকে তাহলে সেটা কি হবে? সরল বাক্য। তো এই জন্য এই দুইটা মনে রাখলেই সরল বাক্য দেখলেই বোঝা যায়। তো এখানে দেখেন আমার জ্বর লাগছে, এখানে কোনো কমা আছে এবং ও আর কিছু আছে, কোনো সাপেক্ষ আছে? কিছুই নেই। তাহলে এটা অবশ্যই সরল বাক্য হয়ে যাবে, এটা সরল বাক্য হবে। ওকে, অনেকেই সুন্দর প্রশ্ন, কিন্তু স্যার ওশান স্যার, আমার একটা প্রশ্ন আছে। বলেন। এটা দ্বিরুক্ত কেন হলো না? আচ্ছা, দ্বিরুক্ত কেন হয় নাই? আচ্ছা, খেয়াল করেন, এটা দ্বিরুক্ত কেন হয় নাই, কারণ এখানে জিজ্ঞেস করেনি যে এই বাক্যের ভিতর মানে কোন ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে। মানে এখানে প্রশ্নের মধ্যে একটা বিষয় আছে, জ্বর যদি বলতো এই শব্দটি কি, এই শব্দটি কোন ধরনের শব্দ, তাইলে আসতো দ্বিরুক্ত, তাহলে দ্বিরুক্ত আসতো। কিন্তু বাক্য যেহেতু বলছে এই জন্য সরল বাক্য নাকি? সরল বাক্য। এটা কিন্তু বুঝতে হবে, আমি প্রশ্নটা পড়ে দিলাম, অনেকে এটা ভাবতে পারেন যে দ্বিরুক্ত হতে পারে। হ্যাঁ, আর এটা হলো মূলত শব্দের দ্বিরুক্তি। শব্দের দ্বিরুক্তি, কিন্তু বাক্যের দ্বিরুক্তি তো হয় না। না, পদের দ্বিরুক্তি হয়। পদের দ্বিরুক্তি, বাক্যের দ্বিরুক্তি হয় না। হ্যাঁ, যেহেতু এখানে বাক্যের প্রশ্ন বলছে নাকি? এটাই তো পয়েন্ট নাকি? এটাই পয়েন্ট, আমি ঠিক ধরছি কিন্তু। হ্যাঁ, ওকে। ডিগ্রি পাশে কি প্রাইমারিতে আবেদন করা যাবে? প্লিজ জানাবেন। গত বছর তো আবেদন করা গিয়েছে, আশা করি এই বছর আবেদন করা যাবে, এটাই আমরা আশা রাখি। হ্যাঁ, এই বছরও যাবে, এটা পরিবর্তন করবে না। ওকে, আচ্ছা, নেক্সট আমরা দেখি আমাদের, এটা তো খুবই একটা সহজ প্রশ্ন, এটা তো সবাই পারবেন কম বেশি। দেখেন তো কি হবে অ্যান্সারটা, এটা পাওয়া লাগবে। এবং এই যে টপিকসটা বললাম, মানে এই যে প্রশ্নটা আছে এখানে, ম্যাথ একটা, মাথায় রাখবেন এই ধরনের একটা ম্যাথ অবশ্যই এই আপনার যে সামনে যে নিয়োগটা আসবে এখান থেকে থাকবে। নৌরি মনি লিখেছেন, গণিত ক্লাসকে আপনি নেবেন? আচ্ছা, এটা কনফার্মেশন হয়ে আমি বলতে পারছি না, হ্যাঁ, আমি নিব কি না। এটা অনেকটা মাল্টিপল চয়েস কোশ্চেনের মতো। মাল্টিপল চয়েস কোশ্চেন, আমাদের বিভিন্ন ব্যাচে আসলে বিভিন্ন টিচার ক্লাস নিয়ে থাকেন, তো আমিও বলতে পারি না আমি কোন ব্যাচে ক্লাস নিব বা কোন ব্যাচে নিব না, এরকমটা। হ্যাঁ, ওকে, অনেকে এই কোশ্চেনটা করেছেন, তার জন্য বলে দিলাম। যাই হোক, সবাই অ্যান্সার করেন দেখি, এটা কমেন্ট করুন সবাই। ওকে, শামীম আহমেদ, ঝুমা তালুকদার, হানি হক, আচ্ছা, সেলিম মাহমুদ, জামিলা জারা আখি, থ্যাংক ইউ স্যার। সার্কুলার কবে দিবে? সার্কুলারটা খুবই মানে অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন আশা করি। আমি যেটা বলেছিলাম 7 থেকে 15 দিনের মধ্যে পেয়ে যাবেন বলেছিলাম। এটা ভুল একটা হয়েছে, তো উত্তর দেখা যায় উত্তর খ, তাই না? এই জন্য উত্তর দেন, সবাই খ অ্যান্সার করেন। উত্তর খ হবে, এখন খ হবে কিনা সেটাও একটা কথা। আচ্ছা, একজন কমেন্ট করেছেন 20-21 ডিগ্রি তৃতীয় বর্ষে আবেদন করা যাবে কিনা? না, আপনি করতে পারবেন না, তো আপনার পরীক্ষা হবে, তারপরে আবার রেজাল্ট হতে হবে, অনেক সময় লাগবে, আপনি মনে আবেদন করার সুযোগ পাবেন না প্রাইমারিতে। যাই হোক, এখানে খ অ্যান্সার থাকলেও আসলে খ হবে কিনা দেখার বিষয় আছে। হ্যাঁ, দেখেন
প্রথমেই আমি দেখি যে কোন লঘিষ্ঠ সংখ্যা, একটা মার্ক করলাম এখানে, কোন লঘিষ্ঠ সংখ্যার সঙ্গে 3 যোগ করলে যোগফল 24, 36 এবং 48 দ্বারা বিভাজ্য হবে। তো বিভাজ্য মানেই বোঝায় ভাগ করাটা। বিভাজ্য মানে কি? ভাগ করা বোঝায়। ভাগ করতে হবে। কি দ্বারা ভাগ করব? আমি 24 দ্বারা ভাগ করব, 36 দ্বারা ভাগ করব, 48 দ্বারা ভাগ করব। একটা সংখ্যাকে 3টা সংখ্যা দ্বারা ভাগ করব। আর এখানে বলছে কোন লঘিষ্ঠ সংখ্যা। লঘিষ্ঠ মানে কি বুঝি? ক্ষুদ্রতম, ছোট। তার মানে ক্ষুদ্রতম বা ছোট বললে আমরা বুঝি লসাগু। ওকে, যদি কখনো সম্ভব হয় এই লসাগু আর গসাগুর একদম বেসিক পর্বটা, হ্যাঁ, আমি আপনাদেরকে একদিন জানিয়ে দিব ইনশাআল্লাহ লাইভে। হ্যাঁ, অনেকের মাঝেই আমরা অনার্স কমপ্লিট করলে, ডিগ্রি কমপ্লিট করলে লসাগু গসাগুদের প্যাঁচ খেয়ে লসাগু ছোট, মান হয় বড়, গসাগু হয় বড় কিন্তু মান হয় ছোট। এই কনসেপ্টটা ইনশাআল্লাহ ক্লিয়ার করে দেবো আমি। হ্যাঁ, কোনো একদিন, আজকে হবে না, সময় লাগবে একটু। হ্যাঁ, জাস্ট এটুকু বুঝিয়ে দিই। তাহলে একটা সংখ্যা মনে করি, কোনো লঘিষ্ঠ সংখ্যা একটা এক্স। এখন এক্স এর সঙ্গে যখন 3 যোগ করব আমরা, তো হবে কি? মনে করেন যে x + 3 হবে। এখন এটা যোগ করার পর একটা হোয়াট পাবো, মানে একটা সংখ্যা পাবো আমরা। অবশ্যই একটা সংখ্যা। এখন এই যে হোয়াট দিলাম, এই হোয়াট সংখ্যাটিকে আমরা 24, 36 এবং 48 দ্বারা ভাগ করব। তো কত হবে? এখন সেই সংখ্যাটা আমাকে বের করতে হবে। তাহলে কি হবে দেখেন, 24, 36 এবং 48। ঠিক আছে, তো এটা লসাগু করে ফেলি। হ্যাঁ, তো 2 দ্বারা ভাগ করি, তো 12 দুগুণ 24, 18 দুগুণ 36, 24 দুগুণ 48। আমরা আবারও ভাগ করতে পারি 2 দ্বারা, 6 দুগুণ 12, 9 দুগুণ 18, 12 দুগুণ 24। এবার আবার 2 দ্বারা ভাগ করি, 3 দুগুণ 6, 9, এখানে 6 দুগুণ 12। এবার 3 নিলে পারে 3 1 কে 3, 3 3 কে 9, 3 দুগুণ 6। তো 3 দুগুণ 6, 3 6 18, 18 দুগুণ 36, 36 দুগুণ 72, 72 দুগুণ 144। তার মানে এই যে হোয়াট, যেখানে এই হোয়াটটা হচ্ছে 144। তাহলে x এর মানটা কত হবে? এখানে 3 ওপারে পার করে দিব, মাইনাস করে দিব, তাহলে হবে কত? 3 141। আমরা অনেকে মনে রাখি যে স্যার যোগ করার কথা বললে বিয়োগ করব, বিয়োগ করার কথা বললে যোগ করব। কিন্তু কেন? সেই কেনটার উত্তর কেন? হ্যাঁ, অনেকেই বলতে পারবো না, কিন্তু আমি যদি সিরিয়াসলি বলি যে কেন যোগ করার কথা বললে বিয়োগ করতে হবে, বিয়োগ করার কথা বললে যোগ করতে হবে। কেন? কারণ এখানে প্রশ্ন বলছে লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে ওই যোগফলটা ভাগ করা যাবে। আমার কাছে যেটা মনে হয় স্যার, যে এইভাবে আপনি একদম এই বেসিকটা যদি কারো কাছে থাকে, ও জীবনে ভুলবে না। বেসিকটা ক্লিয়ার করা থাকলে, মানে এই প্রশ্নটা পড়াইলাম মানে যে এই প্রশ্নটাই পরীক্ষায় আসবে তা তো না, এই মানগুলো আসবে তাও না, এই সংখ্যাগুলো খালি চেঞ্জ করে দিবে তাও না, অন্য কিছু আসতে পারে, ভাষা অন্যরকম দিতে পারে। হ্যাঁ, অন্যরকম হতে পারে। এই যে এখানে লঘিষ্ঠ, অনেকে বুঝবে কি স্যার, স্যার এখানে লঘিষ্ঠ আছে তাই এখানে কি হবে? লসাগু হবে। যদি না থাকতো কি হইতো? এবার কোন সংখ্যার সাথে 3 যোগ করলে, হ্যাঁ, তখন কি করতে? সে লসাগু করবে। কিচ্ছু না, দেখেন কিচ্ছু না। অনেকে বলে না লঘিষ্ঠ থাকলে লসাগু করব, গঠিত হলে গসাগু করব। এবার কি আছে? এবার তো কিছু নেই, এখন সে কি করবে? এবার কিন্তু অনেকেই ঝামেলা হলে যায়, শেষ। দেখেন, অনেকে ঝামেলা পড়বেন না। তো ফ্যাক্টটা হচ্ছে কি, মূল কনসেপ্ট, মূল বিষয়বস্তুগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। মানে আমরা যতই শর্টকাট পদ্ধতিতে আমরা যাইতে চাই না কেন, আসলে কথা হচ্ছে আমাকে বেসিক ক্লিয়ার করতে হবে আগে। আপনি এরপর আমি বেসিক ক্লিয়ার করার পরে শর্ট টেকনিকে যান। একটা ম্যাথ আপনার হচ্ছে যে 10 মিনিট লাগুক, আপনি 10 মিনিটই করেন। হ্যাঁ, এরপরে ওই অঙ্কটা 2 বার করেন, দেখেন আপনার সময় লাগবে 5 মিনিট। হ্যাঁ, 3 বার করেন, দেখেন আরেক 1 মিনিট কম লাগবে। এভাবে আস্তে আস্তে হয়ে যাবে। একটা সময় কিছু ম্যাথ আছে ছোট করা আসলে যায় না। হ্যাঁ, ছোট করা যাবে না, বড় করেই করতে হয়। কিন্তু মূল বিষয়বস্তুগুলো আপনি যখন জানবেন তখন যে কোনো ম্যাথই করতে পারবেন। আচ্ছা, পরীক্ষা নিয়ে অনেকেই কথা বলছেন। হ্যাঁ, পরীক্ষা আসলে পরীক্ষা সংক্রান্ত বিষয়বস্তুগুলো এখানে কি পোস্ট করা হয়েছিল এরকম কোনো কিছু নাকি? পরীক্ষা 9টা থেকে পোস্ট করা, মানে 9টা থেকে অনেকে বলছে পরীক্ষার কথা। স্যার আমি এই পরীক্ষা বিষয়বস্তুগুলো আমার এই মুহূর্তে জানা নেই। হ্যাঁ, আপনারা যেখানে দেখেছেন সেখানে একটু কথা বলবেন বিষয়টা নিয়ে। হ্যাঁ, আচ্ছা, যারা ফাইনাল ইয়ারে পরীক্ষা দিয়েছেন, যদি অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট তার আগেই যদি রেজাল্ট হয়, এখন তো আবেদন তো মানে সার্কুলার তো দেয়ই নাই। হ্যাঁ, তো সার্কুলার দিবে, এর সার্কুলারে আবেদনের শেষ যে তারিখ থাকবে তার মধ্যে যদি রেজাল্ট আপনাদের প্রকাশিত হয় তাহলে আবেদন করতে পারবেন। কারণ প্রাইমারিতে রেজাল্ট প্রকাশিত না হলে অ্যাপিয়ার দিয়ে আবেদন করা যায় না। এখন যদি নতুন করে এবার দেওয়া তারা ওই সুযোগটা রাখে বিসিএস এর মতো, এরকম তাহলে হয়তো করতে পারে এটা। ওকে, জ্যোতি বিশ্বাস, এই মাত্র জিহাদ স্যারের ক্লাস শেষ করলাম। ওকে, 19-20 অনার্স ফাইনাল ইয়ারের অনেকে চলে গেল কথাটা, যাই হোক আমি দেখতে পাইনি। যাই হোক, আপনাদের এই যে কোর্সটা আমার কথা বলছিলাম, অশান স্যার একটু বলি, প্রাইমারি অ্যাডভান্স লাইভ ব্যাচ 4, হ্যাঁ, এই 4 ব্যাচে আপনারা আবেদন করতে পারবেন, মানে ভর্তির জন্য এখানে যুক্ত হতে পারবেন। হ্যাঁ,
সো যারা ভর্তি হন নাই ভর্তি হতে পারবেন একদম বেসিক থেকে ক্লিয়ার করার জন্য, হ্যাঁ একদম বেসিক থেকে ক্লিয়ার করার জন্য। আমাদের যে 3-4 মাস যে ক্লাস হবে এখানেই মোটামুটি বেসিক থেকেই আমাদের শেখানো হয়। সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে একটা পরীক্ষা নেওয়ার কথা ছিল, যে পরীক্ষা নেওয়ার কথাটা হচ্ছে যে আপনারা যেখানে দেখেছেন পরীক্ষার বিষয়টা সেখানে আপনারা একটু কথা বলেন পরীক্ষা বিষয়বস্তুগুলো। হ্যাঁ ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ কিনা, একটু আপনারা সবুর করবেন। তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ। ওকে, সার্কুলার অক্টোবর মাসে দিবে, অক্টোবরে হয়তো আগেই পেয়ে যাবেন। হ্যাঁ আপনাদের কোর্সের ক্লাস কোন সময়? আচ্ছা ক্লাসের সময়টা আমাদের বিকেল 3টা থেকে রাত 11টা পর্যন্ত ক্লাস হয়ে থাকে। হ্যাঁ 3টা to 11টা মূলত এই সময়ের মধ্যে ক্লাস অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট কোনো ফিক্সড টাইম না যে প্রতিদিন 3টায় হবে বা প্রতিদিন 7টায় হবে। হ্যাঁ এর মধ্যে যে কোনো সময় ক্লাস অনুষ্ঠিত হতে পারে, ঠিক আছে? ওকে, আর আপনারা যারা ভর্তি হতে চান তারা আমাদের এই হটলাইন নম্বরে যোগাযোগ করবেন। ওকে, হিমু লিখেছেন, কমেন্ট করেছেন, স্যার অফারটা কয়দিন? অফারটা এই অল্প কিছু দিন। হ্যাঁ অর্থাৎ এই ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস কবে? হোসেন স্যার জানা আছে? ওরিয়েন্টেশন ক্লাস না, সঠিক জানা নেই। চলো আমরা জেনে নিয়ে আসি। আমরা অনেকেই প্রশ্ন করছি ওরিয়েন্টেশন ক্লাস কবে হতে তো আমিও জানি না। চলো আমি জেনে আসি। তো আমরা জানার জন্য কি করব? বিদ্যালয়.com এ চলে যাব। বিদ্যালয়.com এ গিয়ে এখানে দেখবো আমি কোন কোর্সে যুক্ত হতে চাই, সেই কোর্সটা দেখে নেব। এই যে এখানেই তো বলছে সকল কোর্সেই ভর্তি চলছে প্রাইমারি এটাতে। তো আপনি নর্মালি প্রিমিয়াম কোর্সগুলোতে যদি এখানে যাওয়ার চেষ্টা করি, মানে দেখার চেষ্টা করি আর কি প্রিমিয়াম কি কোর্স রয়েছে আমাদের। তো আমরা শুরুতে যে প্রাইমারি আমাদের যে অ্যাডভান্স ডায়মন্ড লাইভ ব্যাচ 4 এর কথা বলছি, এই অফারটা চলবে আর কয়দিন? আজকেই শেষ, আর 2 ঘন্টা আছে। এই অফারটা আজকেই তো শেষ, আজকেই শেষ। আজকে অফারটা শেষ হয়ে যাবে রাত 12টার সময়। হ্যাঁ আজকেই শেষ দিন অফারের। ওকে, আর এই কোর্সের কি ক্লাস, কতগুলো ক্লাস সেটাও এখানে লেখা আছে। বিষয়ভিত্তিক ক্লাসগুলো হবে ইংরেজি 17টি, গণিত 22টা গণিত ক্লাস, মানে অনেক বেশি ক্লাস দেওয়া আছে। হ্যাঁ বাংলা 16টা, সাধারণ জ্ঞান 20টা এবং সলভ ক্লাস 4টা। এবার কেয়ার লাইভ ক্লাসও আছে 6টা, ওরিয়েন্টেশন ক্লাস 1টা, টপ কেয়ার 4টা এবং 2600+ প্রশ্নের টোটাল লাইভ এক্সাম হবে 100টি। বুঝছেন? পরীক্ষা দেখেন কতগুলো আছে। ক্লাস টেস্ট হবে 75টা, এরপর জব সলিউশন টেস্ট 6টা, সাবজেক্টিভ টেস্ট 8টা, সাবজেক্টিভ ফাইনাল টেস্ট 4টা, রিসেন্ট টেস্ট মানে সাম্প্রতিকের উপরে 2টা টেস্ট হবে, মডেল টেস্ট হবে 5টা। দেখছেন কত পরীক্ষা আছে এখানে। আচ্ছা যেটা বলছিলাম যে ক্লাসের কবে, মানে ক্লাসটা কবে শুরু হচ্ছে, তাই না? এটা অনেকে জানতে চেয়েছেন। এটা কোথায় যেন আছে, এখানে রুটিনে আছে। রুটিনে আছে না, রুটিনে নাই, নিচেই দেয়া আছে, ওভারভিউতে দেয়া আছে, নিচের দিকে আছে। ওরিয়েন্টেশন ক্লাস কবে হতে পারে? আচ্ছা এখানে লেখা আছে, এই যেখানে লেখা আছে 10 সেপ্টেম্বর। 10 সেপ্টেম্বর হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, বাট ওই ক্লাসের পূর্বে আপনারা পাচ্ছেন ফাউন্ডেশন ক্লাস আগামী 30 তারিখে পাচ্ছেন। 30 আগস্ট ফাউন্ডেশন ক্লাস, 30 তারিখে একটা পাবেন, এরপরে একটা পাবেন 4 তারিখে, 4 সেপ্টেম্বরে একটা পাবেন, এবং ওরিয়েন্টেশন ক্লাস হবে 10 সেপ্টেম্বরে। ওকে, সো আপনারা যারা আমাদের এই প্রাইমারি অ্যাডভান্স ডায়মন্ড লাইভ ব্যাচ 4 এ যুক্ত হতে চান তারা অবশ্যই আমাদের যে হটলাইন নম্বরগুলো আছে সেই নম্বরে যোগাযোগ করতে পারেন। বিশেষ করে এই নাম্বারে আপনি যোগাযোগ করলেই হবে, আর কোনো নাম্বারে যোগাযোগ না করলেও চলবে। ওকে, মেঘলা আকাশ লিখেছে 19তম নিবন্ধনের ক্লাস হবে কি? অবশ্যই হবে, কেন? 19তম নিবন্ধনের ক্লাস তো আমাদের চলমান আছে, চলমান রয়েছে। কাউসার আলম ভাই লিখেছেন চাকরিজীবীদের জন্য রাতে কোনো ক্লাসের ব্যবস্থা করা যায়? শুধু চাকরিজীবীদের জন্য এরকম কোনো কোনো কিছু ভেবে দেখা হয় না, যেহেতু আপনি বললেন এটা ভেবে দেখা যেতে পারে। হ্যাঁ এমডি কাউসার আহমেদ ভাই লিখেছেন আপনাদের ক্লাসের সাথে আমরা যে ক্লাস যদি করতে না পারি পরবর্তী সময় কি ভিডিও পাওয়া যাবে না রেকর্ড শুধু? আচ্ছা না, আপনি ওই রেকর্ড ভিডিও যদি কোনো কারণে ক্লাসটা মিস করে ফেলেন তাহলে অবশ্যই সেই ক্লাসের রেকর্ড ভিডিও একদম সম্পূর্ণ যা স্যার পড়াবে সেটা পেয়ে যাবেন আপনি আপনার যে ড্যাশবোর্ড থাকবে আপনার, হ্যাঁ আপনার মাই কোর্স থাকবে, সেখানে আপনার এই রেকর্ড পেয়ে যাবেন। ওকে, এবং এই রেকর্ডগুলো কিন্তু আপনাদের একদম লাইফ টাইম থাকবে, লাইফ টাইম, যদি ক্রাশ না করে যায়। হ্যাঁ ওকে, এমডি নাজমুল হাসান বিসিএস বুস্টার গণিত ক্লাস নেবেন কি? বিসিএস বুস্টার এটা কি নতুন কোনো ব্যাচ? 47 এর জন্য মনে হয় না? হতে পারে এরকম, বা 9ও তো হতে পারে, 49ও হতে পারে। আচ্ছা বুস্টার লিখেছেন গণিত ক্লাস নেবেন কি? অবশ্যই সেখানে গণিত ক্লাস হবে, আমার ক্লাস হয়তো হবে না। হ্যাঁ আচ্ছা, কমেন্টগুলো একটু দেখতে যাচ্ছিলাম। ওকে, সবুজ চন্দ্র বর্মন লিখেছেন আপনাদের ক্লাসগুলো থেকে থ্যাংক ইউ। সবুজ বর্ধন ভাই, সবুজ কুমার বর্ধন মনে হয়, বর্মন। কয় মাসের কোর্স এটা? এটা হচ্ছে
6 মাস আমাদের ডিউরেশন হচ্ছে 6 মাস, 4 থেকে 6 মাস 4 থেকে 6 মাস এরকম। হ্যাঁ, আচ্ছা স্যার, আপনাদের কি আলাদা করে অঙ্ক ক্লাস নেওয়া হয় এমন কোনো সিস্টেম আছে? না স্যার, এরকম কোনো সিস্টেম নেই স্যার। ওকে, তো যাই হোক, আমরা অনেক কথা বললাম, অনেক সময় ধরেই থাকলাম, এবার আমরা বিদায় নিয়ে নিব। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ আবারও আসবো পরবর্তীতে অন্য কোনো সেশনে, অন্য কোনো লাইভ নিয়ে, অন্য কোনো আলোচনা নিয়ে। ওকে, থ্যাংক ইউ। খাদিজাতুল জান্নাত লিখেছেন, স্যার আমি আপনাদের নতুন ছাত্রী। ওকে, ওয়েলকাম টু আওয়ার বিদ্যাবাড়ি। বিদ্যাবাড়ি, ওকে, যাই হোক, বিদ্যাবাড়িতে স্বাগত আপনাকে। আজকের মতো হোসেন স্যার আর কোনো কিছু বলার আছে কিনা তাদেরকে? আজকে শুধু বলবো, কি বলবো, যে সার্কুলার আশায় না বসে না থেকে প্রস্তুতি শুরু করে দেন। সার্কুলার কখন দেয় দিক, আপনার কাজ হচ্ছে এই মুহূর্তে পড়াশোনা করা, নিজেকে প্রস্তুত রাখা। মানে যুদ্ধের জন্য প্রস্তুত রাখলে যুদ্ধ কখন হয় হোক, আমি একদম যুদ্ধের ময়দানে চলে যাব। আমি যুদ্ধের ময়দানেই থাকবো, যখন মানে হামলা হবে হোক। কখন হামলা হাসে আসুক, আমি রেডি। ভর্তি অফারটা কি হাজারের নিচে যাওয়া যায় না? আসলে যে টাকার অফারটা দেওয়া আছে আমি এটাতে সন্তুষ্ট না, সিরিয়াসলি, বুঝছেন? না, আপনি আর মাত্র একটু বেশি হওয়া উচিত ছিল। হ্যাঁ, আমি এটাই আরো বেশি বলছিলাম হওয়া উচিত যে ছিল। আসলে ওই সার দেওয়াটা আসলে ঠিক হয় না। কেন মাইন্ড করেন না, কেউ আবার অনুভবে নিয়েন না। দেখুন, আপনি একটা সরকারি চাকরির প্রস্তুতি নেবেন, হ্যাঁ, তো প্রস্তুতি নেওয়ার জন্য যদি একদম বিনামূল্যে পেয়ে যান কোনো কিছু, বিনামূল্যে বা কম মূল্যে পেয়ে যান, তার ভ্যালু থাকে না, বুঝছেন? আপনি যখন কোনো কিছু ভ্যালু দিয়ে শিখবেন, তখন তার একটা ভ্যালু আপনি দিবেন। আর যদি বিনামূল্যে শিখেন, তার ভ্যালু জীবনও আপনার দিবেন। আমরা ইউরোপের দিকে তাকালে সেটা দেখতে পাই, ওরা সব থেকে বেশি ব্যয় করে কিন্তু শিক্ষা খাতে, এই জন্য তারা উন্নত। আর আমরা সবচেয়ে কম ব্যয় করি শিক্ষা খাতে, এই জন্য আমরা এখনো কিন্তু অনুন্নত। ওকে, তো রঞ্জিত আক্তার, ওকে, থ্যাংক ইউ। শামীম রেজা ভাই, 55%-এর অফার। হ্যাঁ, আচ্ছা, 55%-এর অফারের কথা আমরা বিবেচনা করব, তবে আজকে এটা শেষ দিন। হ্যাঁ, 55% অফারের বিষয়টা আজকেই শেষ দিন, যেটা দেখলাম ওয়েবসাইটে দেখলাম। হ্যাঁ, website-এ। আমিও জানতাম না যে আজকে শেষ দিন কিনা। হ্যাঁ, অফারটির সময় কি বাড়ানো যায় কিনা? আচ্ছা, আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা আজকে ফোন করতে পারেন। হ্যাঁ, ফোন করতে পারেন এই এটা নাম্বারে। একটা কথা বলে দেয়, আমি বলে যাবো নি অফিসে। আপনারা যারা আগামীকালকে ভর্তি হতে চান, যে আজকে তো অফার শেষ দিন, বাট আগামীকাল ভর্তি হতে চাই, তাদের জন্য শুধু এটা বলছি, আপনারা নাম্বারে ফোন করে কনফার্মেশনটা করে রাখেন। ওকে, যারা লাইভের, এই যে আজকে লাইভটা দেখছেন, এই লাইভের কথা বলবেন, আমি বলে জীবনী। হ্যাঁ, দেখা যাচ্ছে আজকে তো রাত হয়ে গেছে, অনেকে গ্রামে থাকেন, হয়তো বা পেমেন্ট করতে পারবেন না, তো সেক্ষেত্রে আপনি জাস্ট কথা বলে রাখেন, কথা বলে যে রাখলেই আমি হয়ে ভর্তি যাবে। হতে চাই ওই ব্যাচে। ওকে, আজকে লাইভে রফিক স্যার বলেছে, এটা বলবেন আপনার জন্য, এটা কালকেও এই পেমেন্টেই আপনাদেরকে ভর্তি করে নেওয়া হবে। ঠিক আছে? কোর্স ফি কত টাকা বলেছেন? কোর্স ফি কত টাকা বলেছেন? 2475 টাকা, 55% ডিসকাউন্টে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিই। হোসেন স্যার, অবশ্যই আজকে বিদায় নিয়ে নিই। সবাই Okay. ভালো থাকবেন, ভালো থাকবেন সবাই, দেখা হবে থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।